নীলাচলো নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। শ্রী জগন্নাথ দেব তিনার ভক্তের সঙ্গে যে যে লীলা করেছিলেন তার মধ্যে আজ রাজা পুরুষোত্তম এবং জগন্নাথের মধ্যে যে লীলাটি হয়েছিল সেটা আমরা আজকে আস্বাদন করব। কোনো এক সময়ে উৎকল প্রদেশে রাজা ছিলেন পুরুষোত্তম দাস। ছোটবেলা থেকেই তিনার মনের মধ্যে ছিল জগন্নাথের এক নাম পুরুষোত্তম, আমারও নাম পুরুষোত্তম, অতএব জগন্নাথ দেব হলেন আমার সখা, আমার বন্ধু, আমার মিত্র। এবং তিনি বিশ্বাস করতেন যে জগন্নাথের নাম সংকীর্তন করলে, তার পূজা করলে, তার স্তুতি পাঠ করলে, তার অষ্টক পাঠ করলে তিনি সর্বদা সর্ব অবস্থায় সর্বকালে আমাকে রক্ষা করবেন। জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে উঠেছিলেন ধীরে ধীরে এই পুরুষোত্তম দাস। জগন্নাথ ক্ষেত্রকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়, জগন্নাথকেও পুরুষোত্তম বলা হয়। যাই হোক, ধীরে 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 রাজা পুরুষোত্তম বড় হলেন। পিতার মৃত্যুর পরে তিনি রাজগদ্দিতে বসলেন, রাজা হলেন। তারপরে তিনার একবার ইচ্ছা হলো সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করার জন্য। তো ভারতবর্ষ বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে তিনি কাঞ্চিপুরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কাঞ্চিপুরে যাওয়ার পরে সেখানে তো রাজা আছে, সেই রাজার উপবনেতে পাত্রমিত্র সহ তাম্বু দিয়ে একটা ঢেরা বানিয়ে সেখানে অবস্থান করছেন। কাঞ্চিপুরের রাজার কন্যা, তিনি সখীদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রাজা পুরুষোত্তমের সঙ্গে সাক্ষাৎ দেখা হয়। উভয়ের নাম ঠিকানা জানলেন। তারপরে তিনি এসে পিতাকে বললেন, বাবা, জগন্নাথপুরী উৎকলের রাজা পুরুষোত্তম দাস তিনি তীর্থ ভ্রমণ করতে এসেছেন এবং আমাদের উপবনে তিনি অবস্থান করতেছেন। অতএব তাকে সাদরে আহ্বান করে আমাদের বাড়িতে নিয়ে আসেন। রাজাও গণেশের প্রিয় ভক্ত ছিলেন। কাঞ্চিপুরের রাজা বাড়িতে বিরাট বড় গণেশের মূর্তি, গণেশ পূজা করেন, প্রতিষ্ঠিত বিগ্রহ, সেবা পূজা চলছে। আর পুরুষোত্তম হলেন জগন্নাথের ভক্ত। কাঞ্চিপুরে রাজা স্বাগত জানিয়ে রাজা পুরুষোত্তমকে রাজবাড়িতে নিয়ে আসলেন, রাজভবনে নিয়ে আসলেন। রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। কথা প্রসঙ্গে কাঞ্চিপুরে রাজা বললেন যে আমার মেয়ে বিবাহের উপযুক্ত হচ্ছে, তাকে বিবাহ দেওয়ার জন্য মনে মনে পাত্র খুঁজতেছি, এখনো উপযুক্ত কোনো পাত্র পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বললেন। তখন রাজা পুরুষোত্তম বললেন, দেখেন, আমিও তো বিবাহ করি নাই, আর আপনার মেয়েকে দেখে তার মুখের কথাবার্তা শুনে আমার খুব ভালোই লেগেছে। অতএব যদি আপনি দেন তাহলে আমার হস্তে সম্পাদন করতে পারেন,
আমি আপনার মেয়েকে বিবাহ করব। কাঞ্চিপুরের রাজা বললেন, ঠিক আছে, তাহলে এখন আশীর্বাদ মঙ্গলাচরণাদি হয়ে যাক আর বিবাহের তারিখটা নির্ণয় করা হয়ে যাক। রাজা পুরুষোত্তম বললেন, বিবাহের তারিখটা জগন্নাথের রথযাত্রার পরেই ঠিক করা হবে, এখন আর তারিখ ঠিক করার প্রয়োজন নেই, পরে ঠিক করা হবে। জগন্নাথের রথযাত্রার পরেই বিবাহের দিন একটি ধার্য করে বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, তীর্থভ্রমণ সমাপ্ত করে তিনি উৎকলে চলে আসলেন। তখন কাঞ্চিপুরের রাজার যে মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী বললেন যে, দেখুন মহারাজ, উৎকল দেশ হলো খুব গরিব দেশ, আর কাঞ্চিপুর খুব ধনী দেশ, সোনা দানা প্রচুর পরিমাণ। উৎকলে এই কয়েকটি কয়লার খনি আছে, আর বিশেষ কিছু নেই। গরিব দেশ, গরিব রাজা, জনসংখ্যাও বেশি নয়, পাহাড় পর্বতই বেশি। সেখানে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য হুট করে সিদ্ধান্ত স্থাপন করে নিলেন। একটু খবরাখবর নিলেন না বা কিছু দেখলেন না। রাজা বলছেন, তাহলে কি করা যায়? মন্ত্রী বলছেন, শুনেন, জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমি যাব, রথ দেখা হয়ে যাবে, আর রাজার চরিত্র, স্বভাব, ধন সম্পত্তি, আয় ব্যয় ইত্যাদির খবরটাও আমি নিয়ে চলে আসব। যেহেতু বিয়ের দিন ধার্যিত হবে রথযাত্রার পরে, তার আগে আমি একটু দেখে নিই ভালো করে। সেই জন্য কাঞ্চিপুরের মন্ত্রী উৎকলে এসে উপস্থিত হয়েছেন। রাজা পুরুষোত্তম অতি শ্রদ্ধার সহিত তেনাকে রেখেছেন, আদর যত্ন ঠিক সেইভাবে করছেন। দেখতে 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 রথযাত্রার দিন এসে উপস্থিত হয়ে গিয়েছে। রাজা পুরুষোত্তম স্বর্ণের ঝাড়ু হাতের মধ্যে নিয়ে এইবার তিনি জগন্নাথের সামনে সামনে রাস্তা ঝাড়ু দিতে শুরু করেছেন। এই দৃশ্যটা দেখে কাঞ্চিপুরের মন্ত্রীর ভালো লাগলো না, কারণ তিনি চিন্তা করলেন রাজা বড় কঞ্জুস, মেথরকে পয়সা দিবেন, চণ্ডালকে পয়সা দিবে, সেটাও তা সহ্য হচ্ছে না, সে নিজে রাস্তা ঝাড়ু দিচ্ছে। তার তো কোনো মান সম্মান নাই। রাজা হতে পারে, অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু সম্মান নেই। তার কোনো মান সম্মান নেই, অতএব এর কাছে আমার রাজার মেয়ে বিবাহ দেওয়া হবে না। একজন ঝাড়ুদারের কাছে মেয়ে বিয়ে দিব না। মন্ত্রীর মনটা ফিরে গেল। রথযাত্রা সমাপ্ত হওয়ার পরে মন্ত্রী পুরীধাম ত্যাগ করলেন, কাঞ্চিপুরে প্রত্যাবর্তন করলেন এবং রাজার নিকটে সমস্ত ঘটনা খুলে বললেন। রাজা সবকিছু শোনার পর একখানা পত্র লিখলেন। পত্র লিখলেন যে, হে পুরুষোত্তম রাজা, তুমি আর চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য রইল না। তুমি এত বড় একজন রাজা হয়ে তুমি রাস্তা ঝাড়ু দিয়েছ, চণ্ডালের কাজ করতেছ। অর্থাৎ আমার মেয়ে পদ্মাবতীকে আমি কখনো কোনো চণ্ডালের কাছে বিবাহ দিব না। চিঠিটা পেলেন। চিঠি পাওয়ার পরে তিনি বড়
বিমর্ষ হয়ে গেলেন। মঙ্গলাচরণ করা হয়ে গেল, আশীর্বাদ দেওয়া হয়ে গেল, আর এখন এরকম কথা। সর্বনাশ, এরা তো জগন্নাথের পুরীর মহিমার কথা জানে না। এই জগন্নাথ পুরীর যে কি অপূর্ব মহিমা, ভিতরে ভিতরে একটু ক্রোধ হলো, রাগ আসলো। তাই পুরীর রাজা পুরুষোত্তম কয়েকদিন পরেই তিনি কাঞ্চি রাজার কাছে একখানা চিঠি লিখলেন। আপনি যদি আপনার মেয়ে পদ্মাবতীকে আমার কাছে বিবাহ না দেন, তাহলে আমি আপনার উপরে যুদ্ধ ঘোষণা করব। কাঞ্চিপুরে রাজা বললেন, কিছুদিন পরেই আমার মেয়ের স্বয়ম্বর সভা হবে। আমি সভার আয়োজন করিয়াছি, তুমিও এই সভাতে আসো। যদি আমার মেয়ে পছন্দ করে তোমার গলাতে মালা দেয়, তাহলে তুমি তাকে বিবাহ করে নিয়ে যাবে, নতুবা তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারবে না। পুরী রাজা পুরুষোত্তম বললেন, আর স্বয়ম্বর সভা আমি প্রত্যেক করব না, আমি যুদ্ধ ঘোষণা করব। যদি আমি আপনাকে যুদ্ধে পরাজিত করতে পারি, তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করে নিয়ে আসব। কাঞ্চিপুরের রাজা বললেন, আর সেই যুদ্ধে আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে তোমার আরাধ্য দেবতা জগন্নাথকে পুরুষোত্তম ক্ষেত্র হইতে আমি কাঞ্চিপুরে নিয়ে আসব, আর আমার আরাধ্য গণেশ দেবতার মূর্তির পিছনে তাকে রেখে দিব। এইভাবে উভয়ের মধ্যে চিঠি আদান প্রদানের মাধ্যমে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। রাজা পুরুষোত্তম সদল বলে সমস্ত সৈন্যদেরকে নিয়ে তিনি এবার রওনা হলেন কাঞ্চিপুরে। যুদ্ধ চলছে, যুদ্ধ হতে 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 তিনি যুদ্ধে প্রায় জয়লাভ করেই ফেলবেন। কিন্তু এমন সময় হঠাৎ তেনার শিবিরেতে আগুন লেগে গিয়েছিল। যখন আগুন লেগে গিয়েছে, অনেক ঘোড়া মারা গিয়েছে, অনেক অস্ত্রশস্ত্র নষ্ট হয়ে গিয়েছে, খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে রাজা পুরুষোত্তম পরাজয় হয়ে গেছিলেন। প্রাণ রক্ষার জন্য তিনি তারপর সেখান থেকে যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে চলে আসেন। আসার পরে তিনি সেই জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবীর চরণে পড়েছেন, হে জগন্নাথ দেব, হে বলরাম, হে সুভদ্রা, তোমরা আমাকে রক্ষা করো। আমি পরাজিত হয়েছি, এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু দুঃখ হলো সেই জায়গাতেই, কাঞ্চিপুরে রাজা যখন এসে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে এবং তার আরাধ্য দেবতা গণেশ মন্দিরের পিছনে রেখে দিবে, এটাই হলো আমার সবথেকে বড় অপমান এবং দুঃখ। অতএব তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো বলে জগন্নাথ দেবীর চরণের মধ্যে পড়ে গেলেন, যাতে জগন্নাথ দেব পুরী ত্যাগ করে কাঞ্চিপুরেতে যেতে না হয়। সেই দিন রাত্রে জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দিলেন,
চিন্তা করিও না পুরুষোত্তম দাস, এবার তুমি যুদ্ধে যাও, তোমার যুদ্ধে জয়লাভ হইবে। তোমার এই যুদ্ধের ক্ষেত্রে আমি স্বয়ং যাব যুদ্ধ করার জন্য। আমি আর বলরাম আমরা দুই ভাই তোমার সঙ্গে আছি। পুনরায় আবার যুদ্ধ ঘোষণা করলেন এবং সেই যুদ্ধেতে রওনা হলেন। যুদ্ধ করার জন্য যখন রওনা হয়েছেন তখন জগন্নাথ দেব একটি সাদা ঘোড়ার মধ্যে আর বলরাম একটি কালো ঘোড়ার মধ্যে বসেছেন। রাজাও ছুটছেন চতুরঙ্গ সেনা নিয়ে, চতুরঙ্গ সেনা নিয়ে ছুটতেছেন। পদাতিক, রথী, অশ্ব আরোহণে এবং গজারূঢ়। আর জগন্নাথ আর বলরাম তারা রাজার থেকে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার আগে তারা ছুটে যাচ্ছেন। সমুদ্রের ধার দিয়ে তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে রওনা হয়েছেন। জগন্নাথ দেব ছদ্মবেশ ধারণ করেছেন, বলরাম ছদ্মবেশ ধারণ করেছেন। রাজার সৈন্যরা যেই রূপ ধারণ করেন সেই রূপ ধারণ করে আছেন। এইভাবে ছদ্মবেশ ধারণ করে চলছেন। তখন ছিল বৈশাখ মাস, অত্যন্ত গরম, উত্তপ্ত বালুকাময়। জগন্নাথ বলরাম সেই চিল্কা হ্রদে গিয়ে উপস্থিত হওয়ার পর আর জল পিপাসা সহ্য করতে পারছেন না, এত জল তৃষ্ণা পেয়েছে। জগন্নাথ বলছেন, ভাই আমার তো এখন প্রচন্ড জল পিপাসা পেলে গেছে, এখন কি করা যায়? হঠাৎ দেখতে পাচ্ছেন অনতি দূরে দেখা যাচ্ছে মনিকা নামক এক গোয়ালিনী, মাথার মধ্যে ঘুল মানে দধির যে অবশিষ্ট, হ্যাঁ সেই ঘুল মানে মাঠা বা ছাঁচ বলা হয়, সেই কলস কাঁধে নিয়ে উনি ঘুল বিক্রি করে করে বেড়াচ্ছেন। জগন্নাথ অত্যন্ত খুশি হয়ে গেলেন, হয়ে তিনি ডাকলেন, ও গোয়ালিনী, ও গোয়ালিনী, আমাদিগকে ঘুল পান করাও। গোয়ালিনী দাঁড়িয়ে গেলেন। জগন্নাথ বলরাম ঘোড়া থেকে নামলেন এবং তারা দুজনেই গোয়ালিনীর এক কলস ঘুল পান করে নিলেন। পান করার পর এইবার ঘোড়ার উপরে উঠে গেছেন। গোয়ালিনী বলছেন, আমার পয়সা দিয়ে যাও। ছদ্মবেশী জগন্নাথ দেব বলছেন, আমার কাছে তো পয়সা নাই, আমরা তো রাজার সৈন্য, আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আমাদের কাছে পয়সা কোথা থেকে আসবে? পিছনে রাজা আসতেছেন, রাজাকে বলবেন যে তোমার 2 জন সৈন্য ঘুল পান করেছে, তার পয়সা দাও। গোয়ালিনী বলছেন, হাজার হাজার সৈন্য যাচ্ছে রাজার সঙ্গে যুদ্ধে, কে ঘুল পান করেছে তার প্রমাণ আমি কেমন করে দিব? আর আমি বললেই বা রাজা বিশ্বাস করে নিবে আর আমাকে ঘুলের পয়সা দিয়ে দিবে? এমন হয়? অতএব তোমাদের পরিচয় কিছু দাও, তবে তো আমি রাজাকে বলবো। তখন জগন্নাথ দেব কি করলেন, তিনার হাতের আংটিটা খুলে দিলেন। হাতের আংটিটা খুলে দিয়ে বললেন, গোয়ালিনী, এই আংটি যখন তুমি রাজাকে দেখাবে, দেখাইলে তখন বুঝতে পারবে, কারণ এই আংটিটা রাজাই আমাকে দিয়েছিলেন।
যখন তুমি আংটিটা দেখাবে তখন রাজা এই আংটিটা নিয়ে নেবেন আর তোমার ভুলের দামটা উনি দিয়ে দিবেন। এটাই হলো আমাদের প্রমাণ। এই বলে জগন্নাথ এবং বলরাম ঘোড়ার উপরে উঠে তারা রওনা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই সে বৃদ্ধা গণিকা দেখতে পেল রাস্তা দিয়ে রাজা বহু সৈন্য নিয়ে আসতেছেন। রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে রাজাকে স্বাগত করলেন। রাজা দাঁড়িয়ে গেলেন। তখন সেই বৃদ্ধা গোয়ালিনী বলছেন, এই দেখো আংটি, তার সাক্ষী তোমার দুজন সৈন্য আমার ভুল খেয়ে গেছে, অতএব ভুলের দাম আমাকে দাও। আমি আংটি নিয়ে কি করব, আমাকে ভুলের দাম দাও। এইভাবে গোয়ালিনী যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন এবং রাজা সেই আংটিটা দেখে বুঝতে পারলেন, আরে এই আংটি তো আমি জগন্নাথ দেবকে দান করেছিলাম, এটা তো জগন্নাথ দেবের হীরাঙ্গুরি। তাহলে প্রভু যে আমাকে স্বপ্নে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ভাতাদয় মানে জগন্নাথ আর বলরাম তারা সৈন্য সেজে আজ আমার সঙ্গে যুদ্ধ সাহায্য করতে যাচ্ছেন কাঞ্চিপুরে। রাজা তখন মণিকাকে প্রণাম করে বললেন, উফ, তুমি অত্যন্ত ভাগ্যবতী, তোমার মতন ভাগ্যবতী কেউ নেই। কারণ আরে তুমি সাক্ষাৎ জগন্নাথ দেবকে দর্শন করেছ, সাক্ষাৎ বলরামকে দর্শন করেছ, সহস্তে তাদেরকে ঘুল পান করিয়েছ। আমি অবশ্যই তোমাকে ঘুলের উচিত দাম দিব এবং তৎসঙ্গে আমি আমার রাজ্যের 5টি গ্রাম তোমাকে অর্পণ করলাম। এই 5 গ্রামের যত খাজনা উঠবে এই সমস্ত খাজনা আজ থেকে তুমি বহন করিবে। তোমার পুত্র পুত্রাদি উত্তরাধিকারী সূত্রে তারা এই 5 গ্রামের জমিদারি এবং খাজনা তারা লাভ করবে। তোমাকে আর সারা জীবন ঘুল বিক্রি করে করে মানুষের বাড়িতে বাড়িতে বেড়াতে হবে না। এই বলে মণিকাকে তিনি 5টি গ্রাম দান করিলেন। তারপরে রাজা পুরুষোত্তম কাঞ্চিপুরে যুদ্ধেতে গিয়ে উপস্থিত হলেন। যুদ্ধ হলো, সেই যুদ্ধেতে তিনি জয়লাভ করলেন। রাজাকে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে দিলেন, রাখলেন। রাজার সমস্ত সম্পদ লুট করলেন এবং রাজার মেয়ে পদ্মাবতীকেও তিনি নিয়ে আসলেন। আসার সময় বললেন যে, হে রাজন, তোমাকে পরাজিত করে আমি তোমার কন্যাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তোমার তো প্রতিজ্ঞা ছিল তোমার মেয়ে কোনো ঝাড়ুদারের কাছে বিবাহ করে দিবে না। তো আমি তো ঝাড়ুদার, ঠিক আছে, আমার কাছে বিবাহ দিবে না, ঠিক আছে, আমিও তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমিও তোমার মেয়েকে বিয়ে করব না। আমি নিয়ে আমার রাজ্যে এক ঝাড়ুদারের কাছে তোমার মেয়েকে বিবাহ দিব। তোমার সেই অহংকারকে চূর্ণ করো। তোমার অধিষ্ঠিত দেবতা শ্রী গণেশ দেবতা, সেই তোমার কুলদেবতা গণেশ দেবতাকে আমি নিয়ে যাচ্ছি এবং আমার জগন্নাথ মন্দিরের পিছনে নিয়ে তাকে রেখে দিব। তুমি যে বলেছিলে তোমার মন্দিরের পিছনে আমার জগন্নাথকে রাখবে, এখন দেখো আমি তোমার জগন্নাথকে নিয়ে তোমার মন্দিরের পিছনে রাখব। এইভাবে রাজাকে এই কটু বাক্য বলে তিরস্কার করে আর গণেশের সে বিগ্রহ
রাজকন্যা পদ্মাবতী, সোনাদানা গয়নাগাটি যা ছিল সব নিয়ে রাজা রওনা হলেন জগন্নাথপুরীর দিকে। কিছু দূর আসার পরে দেখেন এক অপূর্ব সুন্দর বিগ্রহ, রাধা কান্ত ও রাধা রানী। বিগ্রহ দুটি দেখে খুব ভালো লেগে গেল, বলে এই দুই বিগ্রহ নিয়ে চলো। সেই দুই বিগ্রহ নিয়ে রওনা হয়ে গেল। কাঞ্চি রাজার দ্বারা নির্ধারিত শর্ত অনুসারে তার গণেশ মূর্তি পুরীতে এখনো আপনারা দেখবেন জগন্নাথ মন্দিরের পিছনে একটি মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে গণেশের মূর্তি রাখা হয়ে থাকে। আর যে রাধাকান্ত বিগ্রহ এনেছিলেন, এই রাধাকান্ত বিগ্রহ প্রথমে তো জগন্নাথ মন্দিরের পূজাবেদীর কক্ষের রাস্তায় ছিলেন, যেখানে ভোগ প্রসাদ যে দিক থেকে আসে সেই রাস্তার মধ্যে তিনার বিগ্রহকে স্থাপন করা হয়েছিল। এইবার কি হয়েছে, জগন্নাথের জন্য রন্ধন হয়ে যে সমস্ত দ্রব্য আসে ওই রাধাকান্ত ভগবান আগেই খেয়ে নেন। জগন্নাথ মন্দিরে তিনি তো সামনে আছেন, অতএব তিনার সামনে দিয়ে যখন যান তখন প্রসাদ তিনি পেয়ে নেন। জগন্নাথ দেব তখন স্বপ্নে দেখাইলেন, হে রাজন, সুন্দর সুন্দর উত্তম উত্তম আহার দ্রব্য যা কিছু রন্ধন করে আমার মন্দির পর্যন্ত আনা হয়, কিন্তু মন্দিরে পৌঁছিবার আগেই তোমার সেই রাধাকান্ত বিগ্রহ সব ভোজন করে ফেলেন। অতএব আমার মন্দিরে ভোগ আর পৌঁছিতে পারে না। তার আগেই ভোগপাত্র থেকে রাধাকান্ত সুস্বাদ্য উপকরণগুলি তিনি হরণ করে নেন, চুরি করে নেন। অতএব এই বিগ্রহকে স্থানান্তর করো, অন্য কোথাও নিয়ে রাখার ব্যবস্থা করো। রাজা যখন এইভাবে স্বপ্ন আদেশ পেলেন, তখন তিনি চিন্তা করলেন, তাহলে এবার এই বিগ্রহকে কোথায় নিয়ে রাখা যাবে। বর্তমানে আমরা যে রাধাকান্ত মঠ দেখতে পাই, সেই রাধাকান্ত মঠটাই হলো সেই রাধাকান্ত বিগ্রহকে নিয়ে রাখা হয়েছিল। এই রাধাকান্ত মঠটি আগে ছিল কাশী মিশ্রের গৃহ, একটা জঙ্গল, একটা বন ছিল। এখন সেটাকেই গম্ভীরা মঠ নামে বা গৌর গম্ভীরা বলে জানা হয়, কারণ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে নীলাচলে গিয়ে সেই স্থানে অবস্থান করেছিলেন গম্ভীরাতে, এবং তিনি রাধাকান্ত শ্রী বিগ্রহের আরাধনা করেন। তাহলে দেখা গেল যে শ্রী বিগ্রহ সেইখানে অবস্থান করছেন। এইভাবে আরেকটি ঘটনা ঘটেছিল। সাক্ষী গোপালকে যখন জগন্নাথপুরীতে জগন্নাথ মন্দিরের কাছে নিয়ে রাখা হয়েছিল, জগন্নাথের ভোগ যেতে যেতে সাক্ষী গোপাল আগে খেয়ে নিতেন। জগন্নাথের কাছে গিয়ে ভালো ভালো প্রসাদে পৌঁছতে পারত না। তখনও জগন্নাথ স্বপ্নে আদেশ দিলেন যে তোমার এই বৃন্দাবনের গোপাল সাক্ষী গোপালকে অন্য জায়গায় স্থানান্তরিত করো। যার কারণে পুরী থেকে 5 কিলোমিটার দূরে নিয়ে সাক্ষী গোপালের মন্দির তৈরি করে সেখানে স্থাপন করা হয়েছিল। বুঝেছেন, বৃন্দাবনের ঠাকুরে দেখেন জগন্নাথের প্রসাদ আগেই খেয়ে নেন সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে। যাই হোক, আমরা এখন যাকে গৌর গম্ভীরা বলে জানি, এটাই হলো রাধাকান্ত মঠ।
আর এই মঠটাই আগে ছিল কাশী মিশ্রের গৃহ। এবার আমরা সেই রাজকন্যা পদ্মাবতীর কথা বলব। পুরীর রাজা পুরুষোত্তম রাজকন্যা পদ্মাবতীকে দক্ষিণ ভারত কাঞ্চিপুর থেকে নিয়ে আসলেন, কিন্তু তাকে বিবাহ করলেন না। কারণ হলো তিনার মনে ক্রোধ ছিল যে আমি বিবাহ করার প্রস্তাব দিলাম, তোমার বাবা প্রস্তাব দিলেন, উভয় বিবাহ কার্য সম্পূর্ণ হওয়ার অধিবাস মঙ্গলাচরণ আশীর্বাদ হয়ে গেল, তারপরে তোমরা অন্য জায়গায় বিবাহ ঠিক করে নিলে। তোমার বাবা আমাকে অপমান করলো, পুরো ঝাড়ুদারের কাছে মেয়ে বিয়ে দিবেন না। ঠিক আছে, আমি যখন ঝাড়ুদার, তো আমি তোমাকে বিবাহ করিব না। আমি অন্য কোনো ঝাড়ুদারের কাছে বিয়ে দিয়ে তোমার পিতার গর্বকে চূর্ণ করব, অহংকারকে চূর্ণ করব। এই জন্য তিনি কি করলেন, এই পদ্মাবতীকে তখন মন্ত্রীর বাড়িতে রেখে দিলেন। মন্ত্রী তিনার কন্যা রূপে তাকে লালন পালন করতে শুরু করলেন। দেখতে 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 1 বৎসর গত হয়ে গেল। পুনরায় আবার রথযাত্রার সময় এসে উপস্থিত হয়েছে। রথযাত্রার সময় এসে উপস্থিত হয়েছে। মন্ত্রী তখন রাজকন্যা পদ্মাবতীকে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ মহিলাদের মতন করে সেই রথযাত্রা দেখার জন্য নিয়ে গিয়েছে। এবার রাজা পুরুষোত্তম সোনার ঝাড়ু হাতে নিয়ে এবার রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করেছেন, রাস্তা ঝাড়ু দিতে শুরু করেছেন। এমন সময় মন্ত্রীকে উপস্থিত হয়েছে, মহারাজ, আজকে একটা উত্তম ঝাড়ুদার পেয়েছি, অতএব এই সময়ে যদি আপনি আদেশ করেন তাহলে রাজকন্যা পদ্মাবতীকে সেখানে বিবাহ দিয়ে দিতে পারি। রাজা তো তখন ঝাড়ু কার্যে ব্যস্ত। ঠিক আছে, তুমি যদি ভালো ঝাড়ুদার পেয়েই থাকো তো যাও, এই মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। তখনই রাজকন্যা এসে কি করলেন, সেই রাজার গলাতেই মালা দিয়ে দিয়েছিলেন। কারণ রাজা তো তখন ঝাড়ু দিচ্ছেন, তখন তো তিনি ঝাড়ুদার, যে ঝাড়ু দেয় সেই তো ঝাড়ুদার। ঝাড়ুদার বলতে শুধু খালি চণ্ডালকে বুঝাবে, মেথরকে মুচাবে, মুচিকে, তা তো নয়। হ্যাঁ, এইভাবে মন্ত্রী চালাকি করে রাজার সঙ্গেই পুনরায় বিবাহ দিয়েছিলেন। রাজা পুরুষোত্তম দেব জগন্নাথের খুব প্রিয় ভক্ত ছিলেন। তিনি বেশ কয়েকবারই স্বপ্নে আদেশ পেয়েছেন এবং জগন্নাথ দেব তিনাকে বহুবার বহু যুদ্ধেতে গিয়ে সাহায্য করেছেন। সৈন্য রূপ ধারণ করে গিয়ে তিনি সাহায্য করেছিলেন। তো এইভাবে আমরা শ্রী জগন্নাথ দেবের অপূর্ব মহিমার কথা শুনতে পেয়ে যে রাজা পুরুষোত্তমকে জগন্নাথ দেব কৃপা করেছিলেন। শুধু রাজা জগন্নাথ দেব নয়, এইভাবে বহু বহু ভক্তদেরকে কৃপা করেছেন। জগন্নাথের লীলা কথা ভক্তদের সঙ্গে যে কোথায় কোথায় কিভাবে করেছেন তা খুব সুন্দর কাহিনী দেওয়া আছে। তো এক এক দিন আমরা এক একজন ভক্তের সঙ্গে ভগবানের লীলা কথা আস্বাদন করে থাকি। তাই আজকে আমরা পুরুষোত্তম দাসের সঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবতা জগন্নাথ যে লীলা করেছিলেন সেটাই আস্বাদন করলাম। আজকের মতন ভগবতী কথা এখানে বিশ্রাম। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি বল। জয় রাধে, শ্রী রাধে। অর্চনা পালে ঠাকুরাঙ্গিনার
कृष्ण